আজকে আমরা আলোচনা করব ভৌত রাশির মাত্রা, যার ইংরেজি নাম ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। এর আগের ভিডিও আলোচনায় আমরা একক বা ইউনিট সম্পর্কে ধারণা পেয়েছি। সেখানে আমরা কি দেখেছিলাম যে কোনো একটি ভৌত রাশির একক বা ইউনিটকে পরিমাপ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। কি কি সেগুলো? এক হচ্ছে এসআই পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে সিজেস পদ্ধতি, তৃতীয় হচ্ছে এপিএস পদ্ধতি এবং চতুর্থ হচ্ছে এমকেএস পদ্ধতি। তো এগুলো নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করেছিলাম এই একক বা ইউনিটের ভিডিওতে। তো যারা ভিডিওটিকে দেখোনি তারা অবশ্যই একবার একটু দেখে নিও, কারণ এই কনসেপ্টগুলোকে আমরা এখানে বারবার বলবো, বারবার ব্যবহার করব। তো এটা সম্বন্ধে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো সেই আলোচনায় আমরা দেখেছি, আমি বলেছি যে আমরা আমাদের পাঠ্য বইতে সাধারণত এসআই পদ্ধতি এবং সিজেস পদ্ধতিতে কোনো একটি ভৌত রাশির এককে পরিমাপ করে থাকি। ঠিক আছে? তো এই ইউনিট বা এককের যে আগের ভিডিও ছিল, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি সম্বন্ধে যখন আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা কি দেখেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, এবং শ্রেণীবিন্যাসটা আবার একটু ব্যাপার রয়েছে যে শ্রেণীবিন্যাসটা আমরা কিসের বেসিসে করব। আমরা দেখি যে ভৌত রাশিকে যদি আমরা পারস্পরিক নির্ভরশীলতার উপরে, অর্থাৎ মিউচুয়াল ডিপেন্ডেন্সির উপরে ভিত্তি করে তাদেরকে যদি আমরা ক্লাসিফাই করি বা শ্রেণীবিন্যাস করি, তাহলে দেখা যায় ভৌত রাশি প্রধানত দুই প্রকার হয়। এক হচ্ছে মৌলিক রাশি, দ্বিতীয় হচ্ছে লব্ধ রাশি। এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি ভিডিওতে। সেখানে আমরা কি দেখেছিলাম যে মৌলিক রাশি হচ্ছে তারা যারা কিনা অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, বা অন্যভাবে বললে মৌলিক রাশি হচ্ছে তারা যাদেরকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, তারা হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি ঠিক তার উল্টো, অর্থাৎ যে সমস্ত রাশিকে পরিমাপ করার জন্য বা প্রকাশ করার জন্য অন্য রাশির সাহায্য, অর্থাৎ মৌলিক রাশির সাহায্য নিতে হয়, তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি। এই লব্ধ রাশি যদি কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমরা কি কি পাই? লব্ধ রাশির উদাহরণ হচ্ছে এক বেগ, দ্বিতীয় হচ্ছে ত্বরণ, ভরবেগ, বল, ইত্যাদি ইত্যাদি। আরো অসংখ্য রয়েছে, আমরা এখানে কয়েকটা মতো লিখলাম। তো এর মধ্যে যে কোনো একটা ভৌত রাশি, ধরো আমরা বেগের কথা ধরলাম। বেগ কি? বেগ নিয়ে আমরা যদিও বিস্তারিতভাবে এখন আলোচনা করিনি, কিন্তু আপাতত আমরা যেটুকু আলোচনা করে এসেছি তাতে আমরা এটুকু জেনেছি যে বেগ বলতে বোঝায় আসলে সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ একক সময়ে কোনো একটা বস্তুর কতটা পরিমাণ সরণ ঘটছে সেটাই হচ্ছে তার বেগের পরিমাপ। আর সরণটা আসলে কি? সরণটা আসলে দৈর্ঘ্যের পরিমাপ। সরণ মানে আসলে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে আসলে বেগের পরিমাপ। তো বেগের যদি আমরা একক দেখি, তাহলে একক কি দাঁড়াবে? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই বেগের একক দাঁড়াচ্ছে মিটার পার সেকেন্ড। প্রশ্ন এখানে একটা তৈরি হচ্ছে, সেটা কি এটাই কি একমাত্র একক বেগের? উত্তর হচ্ছে যে না। কেন? কারণ এই যে শুরুতে আমি বললাম যে একক বা ইউনিটের যে ভিডিওতে রয়েছে, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কোনো একটি ভৌত রাশির একককে আমরা বিভিন্ন পদ্ধতিতে পরিমাপ করতে পারি। এবার যদি আমরা এসআই পদ্ধতিতে পরিমাপ করি, তাহলে বেগের একক যা দাঁড়াবে, সিজিএস পদ্ধতিতে পরিমাপ করলে বেগের এককটা আলাদা হয়ে যাবে, এপিএস পদ্ধতিতে পরিমাপ করলে আলাদা হয়ে যাবে, এমকেএস পদ্ধতিতে পরিমাপ করলে এসআই পদ্ধতিতে যা পেয়েছিলাম ঠিক একই রকম হবে। অর্থাৎ এমকেএস পদ্ধতির উন্নত রূপ হচ্ছে এসআই পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আমি কি বললাম, চলো একটু লিখে দেওয়া যাক। দেখা যায় যে এসআই পদ্ধতিতে যদি আমরা পরিমাপ করি, তাহলে বেগের একক দাঁড়াবে কি? মিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে আমরা যদি পরিমাপ করি, তাহলে বেগের একক দাঁড়ায় সেন্টিমিটার পার সেকেন্ড। এপিএস পদ্ধতিতে পরিমাপ করে দেখা যাচ্ছে বেগের একক হচ্ছে ফুট পার সেকেন্ড। দেখো, বেগের যে রাশিমালা, বেগের যে সমীকরণ, সেটা কি? বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য ডিভাইড বাই সময়। তো বেগের যে রাশিমালাটা, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু পদ্ধতিটা আলাদা আলাদা হওয়ার জন্য একই রাশির জন্য এককগুলো আলাদা আলাদা হচ্ছে। আমরা ইউনিট বা এককের ভিডিওতে এই বিভিন্ন পদ্ধতিতে কোনো একটি রাশির এককগুলো কি কি হয় সেটা নিয়ে আমি একটা চার্ট দিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটাকে দেখেছো তারা নিশ্চয়ই এটা মনে রেখেছো। সেখানে আমরা কি দেখেছিলাম যে না, দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে হয় মিটার, সিজিএস পদ্ধতিতে হয় সেন্টিমিটার এবং এপিএস পদ্ধতিতে হয় ফুট। আর সময়ের এককটা তিন পদ্ধতিতেই সেকেন্ডই থাকে। সেই জন্য এসআই পদ্ধতি হলো মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতি হলো সেন্টিমিটার পার সেকেন্ড, আর এপিএস পদ্ধতি হচ্ছে ফুট পার সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো যে একটা ভৌত রাশির জন্য বিভিন্ন পদ্ধতিতে তার এককগুলো আলাদা আলাদা হচ্ছে। তাহলে একটা রাশির জন্য এতগুলো একক হচ্ছে বা এত রকমের একক হচ্ছে, ব্যাপারটা একটু কনফিউজিং। এই একটা কনফিউশন। আবার একটা কনফিউশন কি, এই যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিতে যখন আমরা পড়লাম মৌলিক রাশি এবং লব্ধ রাশি কি, সেখানে আমি কি বললাম যে লব্ধ রাশি মৌলিক রাশি দ্বারা গঠিত হচ্ছে, বা অন্যভাবে যদি আমি বলি তাহলে লব্ধ এককগুলো মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে।
পরিষ্কার? তাহলে এই যে কনফিউশনটা, যে একটা রাশির জন্য এত রকমের একক হচ্ছে পদ্ধতি আলাদা আলাদা হওয়ার জন্য, এটা একটা কনফিউশন। আবার একটা লব্ধ একক সেটা অনেকগুলো মৌলিক একক দ্বারা গঠিত হতে পারে, সেটা একটা কনফিউশন। তাহলে এই লব্ধ এককগুলো মৌলিক একক দ্বারা কিভাবে গঠিত হচ্ছে এবং তারা পরস্পরের সাথে কিরূপভাবে সম্পর্কযুক্ত, তাই স্পষ্টভাবে এবং সর্বজনীন গ্রহণযোগ্যতার সঙ্গে প্রকাশ করার জন্য আমরা একটা নতুন ধারণার সাহায্য নিয়ে থাকি, সেটা হচ্ছে আজকে আলোচনার বিষয়, অর্থাৎ মাত্রা। কি বললাম কথাটা আরেকবার বলি, তাহলে জিনিসটা মনে থাকবে, যে একটা রাশি পদ্ধতি আলাদা হওয়ার জন্য একই রাশির এককগুলো আলাদা আলাদা হচ্ছে, একটা কনফিউজিং ব্যাপার। এই কনফিউশনটাকে দূর করার জন্য আমরা একটা নতুন কনসেপ্টকে উপস্থাপন করলাম, সেটা হচ্ছে এই আজকে আলোচনার বিষয়, যেটার নাম হচ্ছে মাত্রা। দেখা যায় মাত্রার ব্যবহার করলে পরে এই কনফিউশনটা আর থাকবে না। কিভাবে? চলো আস্তে আস্তে ভিডিওটা যত এগোতে থাকবে এই জিনিসটা আরো বেশি পরিষ্কার হতে থাকবে। তাহলে যে কথাটা একটু বললাম সেটা আমি যদি একটু লিখে দিই, সেটা কি না, লব্ধ এককগুলো মৌলিক এককের সঙ্গে কিরূপভাবে সম্পর্কযুক্ত। আমি একটু আগে বললাম যে লব্ধ রাশিগুলো মৌলিক রাশি দ্বারা গঠিত হয়, বা অন্যভাবে বললে লব্ধ এককগুলো মৌলিক একক দ্বারা গঠিত হয়। লব্ধ এককগুলো মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে মানে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কিরূপভাবে সম্পর্কযুক্ত সেটাকে স্পষ্টভাবে এবং সর্বজনীন গ্রহণযোগ্যতার সঙ্গে প্রকাশ করার জন্য এক নতুন ধারণার সাহায্য নেওয়া হয়, তা হলো মাত্রা বা ভৌত রাশির মাত্রা বা ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল কথাটা? তো এখানে আমরা এই লব্ধ রাশির কতগুলো উদাহরণ এখানে দেখলাম। চলো মৌলিক রাশিগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই, যদিও আমরা এগুলো জেনেই গেছি, তো আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মৌলিক রাশি কারা কারা? না, মৌলিক রাশি প্রধানত হয় সাতটা। আমাদের পাঠ্য বইতে এমনটাই লেখা রয়েছে, মৌলিক রাশি হচ্ছে প্রধানত সাতটা, তবে এর বাইরেও দুটো রয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। তো আমরা আপাতত এখানেই আমাদের বিষয়টাকে কনসেন্ট্রেট রাখছি, কারণ এই বিষয়টাকে যদি আমি আবার নতুন করে বলতে চাই তাহলে শুধু শুধু ভিডিওটা অনেক বেশি বড় হবে, কারণ এগুলো নিয়ে আমরা অলরেডি এর আগে ভিডিওতে আলোচনা করে এসেছি। তো যাই হোক, মৌলিক রাশিগুলো কি কি ছিল? এক হচ্ছে দৈর্ঘ্য, দ্বিতীয় হচ্ছে ভর, তৃতীয় হচ্ছে সময়, চতুর্থ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, পঞ্চম হচ্ছে উষ্ণতা, ষষ্ঠ হচ্ছে দীপন প্রাবল এবং সপ্তম হচ্ছে পদার্থের পরিমাণ। এই সাতটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, এবং এই মৌলিক রাশিগুলো দিয়েই আমরা লব্ধ রাশিগুলোকে গঠন করতে পারি। তো এই মৌলিক রাশির ধারণা, লব্ধ রাশির ধারণা যখন আমরা পেয়েছি, এককের ধারণা যখন আমরা পেয়েছি, তখন আমরা এই জিনিসটা জেনেছি যে এতগুলো রাশির দরকার পড়ে না। আমরা যখন মেকানিক্স বা বলবিদ্যা আলোচনা করব, তখন দেখা যায় যে বলবিদ্যা আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র এই দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে রাশি বা তিনটে রাশির একক জানা থাকলেই যথেষ্ট। এই তিনটের সাহায্যে আমাদের মেকানিক্সের মোটামুটি সমস্ত রাশিরই একক বা সমস্ত রাশিকেই প্রকাশ করা যায়। কি বললাম? যে মেকানিক্সে আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র এই দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে রাশি এবং তিনটে রাশির এককের সাহায্যেই সমস্ত যে লব্ধ রাশিগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো এই মাত্রা বা ভৌত রাশির মাত্রা কি, চলো এই জিনিসটাকে একটু ভালো করে বোঝা যাক। আগে আমরা একটু চেনার চেষ্টা করি যে মাত্রা বলতে আসলে কোন জিনিসটাকে বোঝায়। যেমনটা আমরা যখন ভৌত রাশি সম্বন্ধে ধারণা পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ভৌত রাশি বলতে কি বোঝায়। আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে কোন জিনিসটাকে আমরা ভৌত রাশি বলবো আর কোন জিনিসটাকে আমরা ভৌত রাশি বলবো না। তারপরে আমরা দেখলাম যখন একক বা ইউনিটের ধারণা পেলাম, তখন আমরা কি দেখলাম যে কোনো একটা ভৌত রাশি যখন আমরা পরিমাপ করছি, সে পরিমাপের মধ্যে কোন জিনিসটাকে আমরা ভৌত রাশির একক বলবো সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত ধারণা পেয়েছি। আমরা চিনতে পেরেছি যে এখন আমরা দেখলেই বুঝে যাব যে কোনো একটা ভৌত রাশি, মনে করো বেগের পরিমাপ দেওয়া রয়েছে, বেগের পরিমাপ মনে করে দেওয়া রয়েছে 5 মিটার/সেকেন্ড ধরে নাও। তাহলে বেগকে আমরা সাধারণত স্মল লেটার ভি দ্বারা রিপ্রেজেন্ট করি। তো বেগের যে পরিমাপ, বেগ হচ্ছে একটা ভৌত রাশি, তার যখন আমরা পরিমাপ করছি সেটা লিখছি কি 5 মিটার/সেকেন্ড। এই পরিমাপের মধ্যে কি কি থাকে? তার একটা ম্যাগনিটিউড থাকে, তার একটা ইউনিট থাকে। এখানে ম্যাগনিটিউড হচ্ছে 5, মানে সংখ্যাগত মান যেটা সেটা হচ্ছে 5, আর একক বা ইউনিট হচ্ছে মিটার/সেকেন্ড। এটা আমরা চিনে গেছি এখন। তাহলে এখন আমরা চলো চেনার চেষ্টা করি মাত্রাটা আসলে কোন জিনিসটাকে বোঝায়। চলো এই জিনিসটা একটু বোঝা যাক। তো তোমাদের সামনে একটা ডায়াগ্রাম একটু এঁকে দেখালাম। এইরকম মনে করো একটা কিউবিক্যাল শেপের একটা ডায়াগ্রাম এখানে এঁকেছি, মানে ঘনক আকার একটা বস্তু। তো ঘনক মানে কি? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়।
অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, আমি ধরে নিচ্ছি এখানে গণনার জন্য যে এইটুকু মনে করো 2 মিটার, তাহলে এইটুকু হবে 2 মিটার, এইটুকু হবে 2 মিটার। এবার আমরা জানি যে এইখান থেকে এই দৈর্ঘ্য যা, এটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য, এইখান থেকে এই যে দৈর্ঘ্য এটাকে আমরা বলে থাকি প্রস্থ, আর এইখান থেকে এই যে দৈর্ঘ্য এটাকে আমরা বলে থাকি উচ্চতা। নাম দিয়েছি আমরা আলাদা আলাদা, একটা নাম দিয়েছি দৈর্ঘ্য, একটা নাম দিয়েছি প্রস্থ, একটা নাম দিয়েছি উচ্চতা। আসলে সেটা আসলে দৈর্ঘ্যেরই পরিমাপ। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, বলেছি এই জিনিসটা। তাহলে এখানে যদি ধর মনে করো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মনে করো লেন্থকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, লেন্থ সেটা কত 2 মিটার হলো। তাহলে এখানে লেন্থ মানে দৈর্ঘ্য সেটা একটা রাশি মেলা বা একটা ভৌত রাশি। তাহলে তার এখানে দুইটা হচ্ছে কি ম্যাগনিটিউড, যেমনটা একটু আগে বললাম, এটা হচ্ছে সংখ্যাগত মান, আর এমটা হচ্ছে তার একক। তাহলে আমি যদি বলি এই যে উচ্চতা, এই উচ্চতার এককটা কি হবে? উচ্চতার একক হচ্ছে আসলে দৈর্ঘ্যের যে একক সেটাই হচ্ছে উচ্চতার একক। আর দৈর্ঘ্যের এককটা কি? মিটার। মানে এই দৈর্ঘ্যের একক আমরা এটা পেলাম সংখ্যাগত মান, এটা হচ্ছে আমাদের একক। তাহলে দৈর্ঘ্যের এককটা কি হলো? মিটার। তাহলে আমরা কি বললাম? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আর দৈর্ঘ্যের যে একক সেটাই হচ্ছে উচ্চতার একক, কারণ উচ্চতা আর দৈর্ঘ্য তো আলাদা জিনিস নয়। বুঝা গেল কথাটা? ঠিক। এবার মনে করো ক্ষেত্রফল, এই যে মেঝেটা রয়েছে, এই মেঝে এইটুকু অংশে যদি আমি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল আমরা কিভাবে বের করে থাকি? আমরা জানি ক্ষেত্রফল মানে যার ইংরেজি নাম হচ্ছে এরিয়া, যাকে আমরা এরকম এ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্য এবং প্রস্থের যে গুণফল সেটাই হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ 2 মিটার গুণ 2 মিটার কি হচ্ছে 4 মিটার স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা যদি ক্ষেত্রফলের যদি একক দেখি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে একটা ভৌত রাশি, এটা হচ্ছে তার সংখ্যাগত মান, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে তার একক। তাহলে ক্ষেত্রফল একক কি দেওয়া হলো? মিটার স্কোয়ার। পরিষ্কার? তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে কি? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি ছিল? মিটার। তাহলে ক্ষেত্রফল একক দৈর্ঘ্যের এককের স্কোয়ার, অর্থাৎ মিটার স্কোয়ার। পরিষ্কার? ঠিক একইভাবে আমি যদি পুরো ঘনকটার আয়তন বের করতে চাই, আয়তন মানে হচ্ছে ভলিউম, যাকে আমরা বড় হাতের ভি দ্বারা রিপ্রেজেন্ট করি। আয়তন আমরা কিভাবে করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটা কি দাঁড়াবে? 8 মিটার কিউব। তাহলে আয়তন এটা একটা ভৌত রাশি, তাহলে ভৌত রাশির এটা হচ্ছে মান, এটা হচ্ছে তার একক। তাহলে এই আয়তনের একক কি হলো? মিটার কিউব। মিটার আসলে কি? দৈর্ঘ্যের একক, তার মানে দৈর্ঘ্যের এককের কিউব। বোঝা গেল? এইটুকু জিনিসটা বোঝা গেল তো? তাহলে এই জিনিসটা থেকে আমি এই কথাটা লিখতে পারি না? উচ্চতার একক হচ্ছে দৈর্ঘ্যের এককের এক ঘাত। ঘাত মানে হচ্ছে পাওয়ার, ঘাত হচ্ছে বাংলা শব্দ, এর ইংরেজি টার্ম হচ্ছে কি? পাওয়ার। অর্থাৎ এই যে দৈর্ঘ্যের একক এম, এটার উপরে কি লেখা রয়েছে? কিছু নেই, মানে বুঝে নিতে হবে 1। তার মানে এই দৈর্ঘ্যের এককের পাওয়ার কত? আমরা বলি না এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স এর মাথায় যেটা রয়েছে এক্স এর পাওয়ার হচ্ছে এন, মানে এক্স এর ঘাত হচ্ছে এন। তাহলে এখানে এম এর উপরে কিছু নেই, মানে ধরে নিতে পারি আমরা এখানে 1 রয়েছে। তাহলে উচ্চতার যে একক সেটা আসলে কি? দৈর্ঘ্যের এককের এক ঘাত। এইভাবে কথাটাকে আমরা প্রকাশ করতে পারি, বা ফার্স্ট পাওয়ার এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে ক্ষেত্রফলের যে একক, ক্ষেত্রফল একক কি দাঁড়ালো? মিটার স্কোয়ার, মানে দৈর্ঘ্যের এককের স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্যের এককের দ্বিঘাত, 2 ঘাত, সেকেন্ড পাওয়ার, এরকম ভাবে বলতে পারি। ঠিক একইভাবে আয়তনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আয়তনের একক কি? দৈর্ঘ্যের এককের ত্রিঘাত, অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, তার কিউব অর্থাৎ ত্রিঘাত, থার্ড পাওয়ার। এটুকু পর্যন্ত পরিষ্কার আমি যে কথাটা বললাম? তাহলে মাত্রা বলতে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? যে আমরা যেই ভৌত রাশিটার কথা হিসাব করছি, সেই ভৌত রাশিটা যদি সেটা লব্ধ রাশি হয়, যেমন ক্ষেত্রফল এটা লব্ধ রাশি, আয়তন এটা একটা লব্ধ রাশি, তাহলে এই লব্ধ রাশিগুলো যেই মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে বা যেই মৌলিক রাশি দ্বারা গঠিত হচ্ছে, সেই মৌলিক রাশি বা তার করসপন্ডিং যে মৌলিক একক, সেই এককের ঘাত বা পাওয়ার কত, সেটাই হচ্ছে ওই রাশিটার মাত্রা। অর্থাৎ আয়তন হচ্ছে একটা লব্ধ রাশি, সেটা দৈর্ঘ্যের একক দ্বারা গঠিত হচ্ছে বা দৈর্ঘ্য দ্বারা গঠিত হচ্ছে। তাহলে দৈর্ঘ্যের যে একক তার উপরে যে ঘাত বা পাওয়ার রয়েছে কত? সেটা 3। তাহলে 3 হচ্ছে এখানে আয়তনের মাত্রা। ঠিক একইভাবে এখানে লেখা রয়েছে কত? 2। তাহলে 2টা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা।
এখানে কত লেখা রয়েছে 1, তাহলে 1টা হচ্ছে উচ্চতার মাত্রা। দেখো আস্তে আস্তে যখন ব্যাপারটা এগোতে থাকবে, আমি যখন ভেতরে আরো প্রবেশ করতে থাকবো আলোচনাটা, তত দেখবে এই জিনিসটা আরো বেশি পরিষ্কার হয়ে থাকবে। চলো আমরা একটু সংজ্ঞাটা একটু দেখে নিই কি বলা হয়েছে। সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে কোনো রাশির, প্রধানত কি লব্ধ রাশির কথাই বলা হয়, মৌলিক রাশিরও হতে পারে, প্রধানত লব্ধ রাশির ক্ষেত্রে আমরা হিসাব করে থাকি যে কোনো রাশির একক গঠন করতে মৌলিক এককগুলিকে যে ঘাতে উন্নীত করতে হয়, অর্থাৎ এই যে আয়তন, এটা লব্ধ রাশি। তাহলে এই লব্ধ রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক এককের সাহায্য নিতে হবে, কারণ আমরা বলেছি প্রথমে যে লব্ধ রাশিকে প্রকাশ করার জন্য মৌলিক এককের সাহায্য নেওয়া হয়, মৌলিক রাশির সাহায্য নেওয়া হয়, বা অন্যভাবে বললে আয়তনের একক বা লব্ধ রাশির একককে প্রকাশ করার জন্য মৌলিক রাশির এককের সাহায্য নিতে হয়। তাহলে এখানে এই যে লব্ধ রাশি বা লব্ধ রাশির এককটাকে প্রকাশ করার জন্য যে মৌলিক রাশি বা মৌলিক রাশির এককটার সাহায্য নেওয়া হলো, সে মৌলিক রাশিটির এককের কত পাওয়ার বা কত ঘাত, সেটাই হচ্ছে ওই রাশিটার মাত্রা। এই কথাটাই বলা হলো একটু আগে, আমি এই কথাটাই বললাম যে কোনো রাশির একক গঠন করতে মৌলিক এককগুলিকে যে ঘাতে বা যে পাওয়ারে উন্নীত করতে হয়, তাকে ওই রাশিটির মাত্রা বা ডাইমেনশন বলে। পরিষ্কার? চলো একটা উদাহরণ দেখি। যেমন মনে করো বেগ। বেগ মানে আমরা কি জানলাম, বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। সরণ মানে কি, দৈর্ঘ্য। তার মানে বেগ মানে হচ্ছে ধরো দৈর্ঘ্য ডিভাইড বাই সময়। তাহলে এইটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এভাবে লিখতে পারি না, দৈর্ঘ্য গুণ সময় ইনভার্স, মানে 1 বাই সময়, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে সময় ইনভার্স লিখতে পারি। তাহলে দেখো বেগ হচ্ছে একটা লব্ধ রাশি, সেটা গঠন করতে আমরা কি কি মৌলিক রাশিকে ব্যবহার করলাম, দৈর্ঘ্য এবং সময়। তাহলে দৈর্ঘ্যের এখানে পাওয়ার কত, কিছু নেই মানে কত, 1। সময়ের এখানে পাওয়ার কত, -1। তার মানে আমরা বলবো বেগের মাত্রা দৈর্ঘ্যে 1, সময়ে -1। এই কথাটি তো বারবার বলছি যে আয়তন হচ্ছে একটা লব্ধ রাশি, সেটা গঠন করতে আমরা দৈর্ঘ্য মৌলিক রাশির সাহায্য নেওয়া হলো। তাহলে এই মৌলিক রাশির যে একক, তার যে পাওয়ার হবে, মানে আমরা দেখলাম যে আয়তন ভি, সেটা হচ্ছে কত, 8m³, অর্থাৎ দৈর্ঘ্যের এককের পাওয়ার কত, 3। তাহলে 3 হচ্ছে আয়তনের মাত্রা। তার মানে আমি যে কথাটা বললাম, এক্ষেত্রে বেগের যে মাত্রা দাঁড়াবে সেটা হচ্ছে দৈর্ঘ্যে 1, সময়ে -1। চলো আরেকটা উদাহরণ দেখা যাক। ত্বরণ। ত্বরণ হচ্ছে একটা লব্ধ রাশি, আমরা উদাহরণ একটু আগে দেখিয়েছি। ত্বরণ মানে কি বোঝায়, বেগ ডিভাইড বাই সময়। আবার একটু আগে আমরা বেগ কি জানলাম, বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়, তাহলে সরণ ডিভাইড বাই সময় ডিভাইড বাই সময়, অর্থাৎ সরণ ডিভাইড বাই সময়ের স্কোয়ার। সরণ মানে আবার কি, দৈর্ঘ্য। দেখো আমরা এটাকে ভাঙছি কেন, আমরা ত্বরণটাকে কেন বেগ বাই সময়ে এখানেই কেন সীমিত রাখলাম না, আমরা কেন ভাঙছি, কারণ আমরা বলছি যে আমরা লব্ধ রাশিটাকে ভাঙতে ভাঙতে যতক্ষণ পর্যন্ত মৌলিক রাশি অবধি না পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে থাকবো। কারণ মৌলিক রাশিটার উপরে কত পাওয়ার রয়েছে সেটাকে আমরা বের করতে হবে, কারণ মৌলিক রাশির পাওয়ারটা পেলে সেটাই হচ্ছে তার মাত্রা। কথাটা বোঝা গেল? তাই এই ত্বরণটাকে ভেঙে আমরা পেলাম কি, বেগ ডিভাইড বাই সময়। বেগ সেটাও একটা লব্ধ রাশি, তাই সেটাকে আমরা ভাঙতে 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 আমরা শেষ অবধি কি পেলাম, দৈর্ঘ্য ডিভাইড বাই সময়ের স্কোয়ার। এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখব, দৈর্ঘ্য গুণ সময় টু দি পাওয়ার -2। তাহলে দৈর্ঘ্যের পাওয়ারে কিছু নেই মানে কত, 1 লেখা রয়েছে। তার মানে ত্বরণের মাত্রা দৈর্ঘ্যে 1, সময়ে -2। বুঝতে পারলাম আশা করি। চলো আরো একটা উদাহরণ দেখা যাক। ভরবেগ। ভরবেগ মানে কি, ভর এবং বেগের গুণফল, সেটাই হচ্ছে ভরবেগ, যার ইংরেজি নাম হচ্ছে মোমেন্টাম। তাহলে ভরই থাকলো, ভর একটা হচ্ছে মৌলিক রাশি, এটা আমরা মৌলিক রাশির যে একটু আগে উদাহরণ দেখলাম সেখানে আমরা দেখেছি। এটাকে আমরা ভাঙার দরকার নেই, কিন্তু বেগ এটা একটা লব্ধ রাশি, সেটাকে আমাদের ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত মৌলিক রাশি না পাচ্ছি। তাহলে বেগ মানে আমরা জেনে গেছি সরণ ডিভাইড বাই সময়। সরণ মানে আসলে বোঝায় দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ডিভাইড বাই সময়। তাহলে এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে কি, ভর গুণ দৈর্ঘ্য গুণ সময় ইনভার্স। তাহলে দেখো ভরের পাওয়ার কত, 1, দৈর্ঘ্যের পাওয়ার কত, 1, সময়ের পাওয়ার কত, -1। তার মানে ভর বেগের মাত্রা ভরে 1, দৈর্ঘ্যে 1, সময়ে -1। কোথায় লেখা হলো, ভরবেগের মাত্রা ভরে 1, দৈর্ঘ্যে 1, সময়ে -1। পরিষ্কার? তাহলে মাত্রা বলতে কি বোঝায়, আশা করি একটা ধারণা এখান থেকে আমরা পেলাম।
তো মাত্রা কি সেটা তো বুঝলাম, তো বারবার যদি আমরা কোনো একটি ভৌত রাশির মাত্রাকে প্রকাশ করি, বারবার কি আমরা এভাবে লিখে লিখে প্রকাশ করব? ব্যাপারটা একটু অসুবিধাজনক হচ্ছে না? ঠিকই, একটু অসুবিধাজনক তো হচ্ছেই। বেগের মাত্রা লেখার জন্য দৈর্ঘ্যের মাত্রা 1, সময়ে -1, ত্বরণের ক্ষেত্রে দৈর্ঘ্যে 1, সময়ে -2, ভরবেগের ক্ষেত্রে ভরে 1, দৈর্ঘ্যে 1, সময়ে -1। এভাবে কি বারবার লিখে দেওয়াটা খুব সুবিধাজনক হলো? না। তো এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমরা একটা পদ্ধতি নিয়ে থাকি। সেটা কি? দেখো, একটু আগে আমরা কি বললাম, যে মেকানিক্সে আলোচনার ক্ষেত্রে আমরা প্রধানত দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটেকেই সাধারণত ব্যবহার করব, বা এই তিনটেকে ব্যবহার করলে আমাদের পুরো পারপাসটা সলভ হয়ে যাবে। তো আমরা কি করব, এই দৈর্ঘ্য বারবার আমরা দৈর্ঘ্য না লিখে, দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। কি দিয়ে শুরু হচ্ছে? এল দিয়ে। তাহলে দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য আমরা বড় হাতের এল লিখব। তার মানে আমরা যখনই বলবো এল, তার মানে বুঝে নিতে হবে সেটা দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ভরের ইংরেজি হচ্ছে মাস। কি দিয়ে তৈরি শুরু হলো? এম দিয়ে। তাহলে বড় হাতের এম লিখবো। তো যখনই আমরা বড় হাতের এম লিখবো তখনই বুঝে নিতে হবে এটা আমাদের ভরকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে সময়, যার ইংরেজি হচ্ছে টাইম, কি দিয়ে শুরু হচ্ছে? টি দিয়ে। তা আমরা বড় হাতের টি দিয়ে টাইমকে প্রকাশ করবো। বোঝা গেল কথাটা? তাহলে এইভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? এই যে বেগ, বেগের ক্ষেত্রে এখন আমরা কি বলেছি? বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য ডিভাইড বাই সময়, বা দৈর্ঘ্য ইন্টু সময় টু দি পাওয়ার -1। তাহলে এই জিনিসটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে এখন আমরা লিখতে পারি এরকম ভাবে, বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ সময় টু দি পাওয়ার -1। তাহলে আমি কি বললাম? দৈর্ঘ্য বা লেন্থ, এটাকে আমরা দৈর্ঘ্য বা লেন্থ না লিখে আমরা এল লিখবো শুধু। আর সময়, এটা টাইম, টাইমকে আমরা শুধুমাত্র টি দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে বেগকে আমরা এভাবে লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। তাহলে বেগকে আমরা যখন এইভাবে প্রকাশ করব, এইরকম ভাবে এল টি এম এগুলো দ্বারা যখন প্রকাশ করব, তখন এটাকে আমরা বলে থাকি ফিজিক্সের ভাষায় মাত্রীয় সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা। আর বেগের মাত্রীয় সংকেত এই পার্টিকুলার এটা। বুঝতে পারলাম কি বললাম? যে মাত্রা কি সে ধারণা তো আমরা একটু আগে পেয়ে গেলাম, কিন্তু বারবার এই মাত্রাকে প্রকাশ করার জন্য কি আমরা এইভাবে লিখবো? ব্যাপারটা খুব একটা সুবিধাজনক হলো না। তো এই জিনিসটাকে সুবিধাজনক করার জন্য কি করা হলো? আমরা কি বললাম যে এই দৈর্ঘ্য, ভর এবং সময়কে আমরা দৈর্ঘ্য, ভর, সময় না লিখে আমরা এল এম টি এই দ্বারা রিপ্রেজেন্ট করব। পরিষ্কার? তাহলে বেগ, বেগ মানে আমরা কি পেলাম? দৈর্ঘ্য গুণ সময় টু দি পাওয়ার -1। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্য বা লেন্থ না লিখে আমরা শুধু এল লিখবো, এবং সময়ের জায়গায় টাইম না লিখে বা সময় না লিখে সেখানে আমরা ক্যাপিটাল লেটার টি লিখবো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এল টি টু দি পাওয়ার -1। তার মানে যখনই আমরা বুঝে যাব লেখা রয়েছে এল টি টু দি পাওয়ার -1, তার মানে এটা আসলে আমাদের বেগকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে বেগের মাত্রীয় সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা। পরিষ্কার? আবার এই জিনিসটাকেই যখন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব, কি বললাম? এই মাত্রীয় সংকেতটাকে যখন আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব, তখন এটার নাম হয়ে যাবে মাত্রীয় সমীকরণ বা ডাইমেনশনাল ইকুয়েশন। চলো আমি একটা লিখে দিই, তাহলে জিনিসটা একটু বেশি পরিষ্কার হবে। কি বললাম? বেগ, বেগ আমরা কি পেলাম? বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, বেগ মানে আমরা কি পেলাম? এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমি যদি শুধুমাত্র বেগ ইকুয়ালস টু এল টি টু দি পাওয়ার -1 লিখি, তাহলে এটা আমার নাম দেবো কি? ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেত। আর এটাকে যখন আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, তখন এটার নাম হয়ে যাবে মাত্রীয় সমীকরণ। কার? বেগের মাত্রীয় সমীকরণ। ঠিক একইভাবে ত্বরণের মাত্রীয় সমীকরণ হচ্ছে এটা, ভরবেগের মাত্রীয় সমীকরণ হচ্ছে এটা। দেখো একটু তুমি যেটা লিখলাম সেটার সঙ্গে মেলাও, তাহলে দেখবে মিলে যাবে। এই যে ত্বরণ, ত্বরণ মানে আমরা কি দেখলাম? দৈর্ঘ্য গুণ সময় টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। এই যে লিখলাম এল টি টু দি পাওয়ার -2। ভরবেগ, ভর দৈর্ঘ্য সময় টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে বেগের মাত্রীয় সমীকরণ হচ্ছে এটা, ত্বরণের মাত্রীয় সমীকরণ হচ্ছে এটা, ভরবেগের মাত্রীয় সমীকরণ হচ্ছে এটা। তাহলে এইরকম যতগুলো আমরা ভৌত রাশি পাবো মেকানিক্সের আলোচনায় বা পরবর্তী ফিজিক্সে যতগুলো আলোচনা পাবো, সব ক্ষেত্রেই আমরা এরকম ভাবে মাত্রীয় সমীকরণ লিখতে পারি। দেখো মাত্রীয় সমীকরণটার ক্ষেত্রে সুবিধা কি দাঁড়ালো? ওই যে কথাটা শুরু করেছিলাম, যে আমরা যখন বেগের সমীকরণ দেখছি, বেগের সমীকরণে বেগের যে এককটা লিখছি, এককের ক্ষেত্রে কখনো হচ্ছে মিটার পার সেকেন্ড, কখনো সেন্টিমিটার পার সেকেন্ড, কখনো ফুট পার সেকেন্ড।
একটা কনফিউজিং ব্যাপার যে রাশি একটাই অথচ তার এককগুলো আলাদা আলাদা। কিন্তু সেই জিনিসটাকে যদি আমরা মাত্রার সাহায্যে লিখি তাহলে দেখো এখন আর কোনো কনফিউশন নেই। এখানে এসআই, সিজিএস, এফপিএস, এমকেএস এগুলো কোনো ব্যাপার নেই। বেগের ক্ষেত্রে সব সময় তুমি যেই পদ্ধতিতেই যাও না কেন, বেগের ক্ষেত্রে তার মাত্রীয় সমীকরণ কিন্তু এটাই থাকবে, বা মাত্রীয় সংকেত কিন্তু এটাই থাকবে, এল টি টু দি পাওয়ার -1। ত্বরণের ক্ষেত্রে এল টি টু দি পাওয়ার -2, ভরবেগের ক্ষেত্রে এম এল টি টু দি পাওয়ার -1। পরিষ্কার? এবার তোমাদের বইতে দেখবে অনেক সময় এই বেগকে এল টি টু দি পাওয়ার -1 না লিখে এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -1 এইভাবে লেখা থাকে। মানে আমি বলতে চাইছি এটা যে আমি একটু আগে যেটা বললাম, মেকানিক্সের আলোচনায় সাধারণত আমরা এম, এল এবং টি এই তিনটে মৌলিক রাশি দ্বারা আমরা সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে ভরবেগের ক্ষেত্রে আমরা এম পেলাম, এল পেলাম, টি পেলাম, তিনটেই লেখা রয়েছে। ত্বরণের ক্ষেত্রে দেখো এম এর কোনো ব্যাপার নেই, তার মানে এখানে আমরা এম নেই। কিন্তু আমি যদি এখানে এম লিখতে চাই তাহলে এম লিখতে পারি কিভাবে? কারণ আমরা জানি এম এর উপরে কিছু নেই, মানে 0 যদি আমি দিয়ে দিই তার মানে দাঁড়ায় 1। তার মানে এই জিনিসটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, বেগকে আমরা এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে কিছু নেই মানে 1 কে আমরা এম টু দি পাওয়ার 0 লিখতে পারি। তার মানে এই জিনিসটাকে আমরা এম এল টি এইভাবে সুন্দরভাবে, মানে সব ক্ষেত্রে এম এল টি এম এল টি এম এল টি এই জিনিসগুলো থাকবে, এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা বেগকে এইভাবে লিখতে পারি, ত্বরণকে এইভাবে লিখতে পারি, ভরবেগকে এইভাবে লিখতে পারি। পরিষ্কার হলো? তাহলে মাত্রীয় সংকেত কি ব্যাপারটা বোঝাতে পারলাম, মাত্রীয় সমীকরণ কি ব্যাপারটাকে বোঝাতে পারলাম। চলো এবার একটু সংজ্ঞাগুলো একটু দেখে নেওয়া যাক, যে মাত্রীয় সংকেতের সংজ্ঞাতে কি বলা হয়েছে ও মাত্রীয় সমীকরণের সংজ্ঞাতে কি বলা হয়েছে। আচ্ছা, পেজটা একটু উপর দিকে তুলে দিই। মাত্রীয় সংকেতের সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে কোনো লব্ধ রাশির এককে যে মৌলিক এককগুলো থাকে তাদের ঘাত সহ ব্যঞ্জককে বা এক্সপ্রেশনকে ওই লব্ধ রাশিটির মাত্রীয় সংকেত বলে। অর্থাৎ বেগের মধ্যে রয়েছে দৈর্ঘ্য এবং সময়, তাহলে দৈর্ঘ্য এবং সময়ের এদের পাওয়ার দ্বারা যদি আমরা বেগকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ বেগ মানে হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -1, এইভাবে পাওয়ার দ্বারা বা ঘাত দ্বারা যদি আমরা এই এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করি, তখন এটাকে আমরা বলে থাকবো এই বেগের মাত্রীয় সংকেত। আর এই বেগের মাত্রীয় সংকেতটাকে এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তখন এটাই হয়ে যাবে আমাদের মাত্রীয় সমীকরণ। এই কথাটি বলা হয়েছে যে সমান চিহ্নের বাম দিকে রাশিটিকে রেখে ডান দিকে রাশিটির মাত্রীয় সংকেতকে রেখে উভয়কে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে যে সমীকরণ পাওয়া যায় তাকে ওই রাশিটির মাত্রীয় সমীকরণ বলে। বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে তার মাত্রীয় সংকেত। আর এটাকে যখন আমরা এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো তখন এটাই হয়ে যাবে আমাদের এই বেগের মাত্রীয় সমীকরণ। যে কথাটা একটু আগে বললাম এটাই এখানে সংজ্ঞার আকারে লেখা রয়েছে। পরিষ্কার? তাহলে এখানে তো আমরা শুধুমাত্র বেগ, ত্বরণ এবং ভরবেগের কথা লিখেছি, আরো তো এরকম অসংখ্য ভৌত রাশি রয়েছে, অসংখ্য লব্ধ রাশি রয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে তাদের মাত্রীয় সংকেত তথা মাত্রীয় সমীকরণ আমরা কি করে লিখবো, তো সেটা লেখার কয়েকটা পদ্ধতি রয়েছে। চলো পদ্ধতিগুলো একটু দেখে নেওয়া যাক। কি কি পদ্ধতি? ভৌত রাশির মাত্রীয় সংকেত নির্ণয়ের পদ্ধতি, বের করার পদ্ধতি কি কি? প্রথমটা বলা হচ্ছে কিনা ভৌত রাশিটির সমীকরণটাকে প্রথমে আমাকে লিখতে হবে। ঠিক আছে, যেমন ভৌত রাশির সমীকরণটা কি? ভৌত রাশি সেখানে আমি এইভাবে লিখি, বেগ সমীকরণ হচ্ছে বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, এইভাবে আমরা লিখব। সরণ মানে আসলে কি বোঝায়? দৈর্ঘ্য। আমি এই ব্যাপারটা বারবার এরকম লেখার দরকার নেই, তোমাদের সময় সরণ মানে যে দৈর্ঘ্য বোঝায় এই জিনিসটাকে বোঝানোর জন্যই বারবার সরণটাকে আমি আবার দৈর্ঘ্য ডিভাইড বাই সময় এইভাবে লিখছি। কিন্তু তোমাদের এটা বুঝে নিতে হবে যে সরণ বলতে আসলে দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে। তো বোঝানোর সুবিধার জন্য আমি বারবার এই জিনিসটাকে লিখি যে সরণ ডিভাইড বাই সময় বলতে দৈর্ঘ্য ডিভাইড বাই সময়কে বোঝাচ্ছে। তো কি বলা হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে যে ভৌত রাশি যেটা আমরা মাত্রীয় সংকেত নির্ণয় করতে চাইছি সেই সমীকরণটাকে প্রথমে আমাদেরকে লিখতে হবে। মানে সমীকরণটাকে এইভাবে এটা বাই এটা ফর্মে না লিখে আমাদের গুণ ফর্মে লিখতে হবে আগে, এরকম দৈর্ঘ্য গুণ সময় টু দি পাওয়ার -1, এইভাবে আমাদেরকে লিখতে হবে, যেখানে কিনা সমান চিহ্নের বাম দিকে আমাদের রাশিটাকে লিখতে হবে। আমি যদি এটাকে এভাবে যদি অনেকে ভাবো যে বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ সময় টু দি পাওয়ার -1, আমি যদি এই কথাটাকে উল্টোভাবে লিখি দৈর্ঘ্য গুণ সময় ইকুয়ালস টু বেগ, কথাটা এইভাবে লেখা যাবে না।
নিয়ম হচ্ছে এই সমান চিহ্নের বাঁ দিকে সবসময় রাশিটাকে লিখতে হবে। পরিষ্কার? এবার ডান দিকের সমস্ত রাশিগুলোকে মৌলিক রাশি দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ ডান দিকে যেটা রয়েছে সেটাকে ভাঙতে ভাঙতে যতক্ষণ পর্যন্ত না আমরা মৌলিক রাশি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তাকে ভাঙতে হবে। পরিষ্কার? এবার ভাঙার পরে এবার যার যার জায়গায় যেটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট, দৈর্ঘ্যের জায়গায় আমরা এল বসাবো, সময় জায়গায় আমরা টি বসাবো, সেটা আমাদেরকে লিখতে হবে। লিখলে ঘাত সহ অর্থাৎ পাওয়ার সহ আমরা যে জিনিসটাকে পাচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় যদি আমরা এল লিখি, সময়ের জায়গায় যদি টি লিখি এবং তাদের ঘাত বা পাওয়ারগুলোকে যদি আমরা লিখি, তাহলে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে তার মাত্রার সংকেত। এই যে বলা হলো এম এল টি ইত্যাদি পদগুলোকে একত্র করে কথা কেন বলা হয়েছে, যে আমরা এখানে বেগের উদাহরণ যখন নিয়েছি সেখানে শুধুমাত্র একটাই দৈর্ঘ্য রয়েছে, একটাই সময় রয়েছে, কিন্তু অন্যান্য আরো এমন অনেক রাশি রয়েছে যাদের মধ্যে দৈর্ঘ্য একাধিকবার আসতে পারে, সময় একাধিকবার আসতে পারে, বা ভর একাধিকবার আসতে পারে। তো একাধিকবার আসলে পরে তাদেরকে সবগুলোকে একসঙ্গে করে নিতে হবে। বোঝা গেল? সব দৈর্ঘ্যগুলোকে একসঙ্গে করে নিতে হবে। যদি এখানে আমার আরেকটা দৈর্ঘ্য থাকতো তাহলে দৈর্ঘ্য স্কোয়ার হয়ে যেত, যদি এখানে তিনটা দৈর্ঘ্য থাকতো দৈর্ঘ্যের কিউব হয়ে যেত। বোঝা গেল কথাটা? তার মানে এই যতগুলো দৈর্ঘ্য থাকবে বা যতগুলো সময় থাকবে, যতগুলো ভর থাকবে, সবগুলোকে একত্র করলে পরে তাদের পাওয়ারটাকে লিখলে পরে আমরা এই উপযুক্ত ঘাত সহ তাদের গুণফল রূপে যে এক্সপ্রেশনটা পাবো, এই যে এক্সপ্রেশনটা পাবো গুণফল রূপে, এই গুণফলটাই হলো ওই রাশিটির মাত্রা সংকেত। আর মৌলিক এককগুলোর যে ঘাত বা পাওয়ার, এই যে পাওয়ার, সেটাই হচ্ছে ওই রাশিটার মাত্রা। বেগের ক্ষেত্রে এই দৈর্ঘ্যে মাত্রা হচ্ছে 1, সময়ে হচ্ছে -1। ঠিক আছে? এই জিনিসটা এখন জেনে গেলে পরবর্তী যখন আরো আস্তে আস্তে জিনিসগুলো ব্যবহার করতে থাকবে তখন এই প্রসেসটা আরো বেশি ইজি মনে হবে, ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? তাহলে ভৌত রাশির মাত্রা সংকেত নির্ণয়ের যে পদ্ধতিগুলো সেটা আমরা এখান থেকে জানলাম। এবার এখানে একটা জিনিস জানা রয়েছে, আমরা যখন ভৌত রাশির আলোচনা করেছিলাম, যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির শ্রেণীবিন্যাস করেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম, যে ভৌত রাশিকে আমরা শ্রেণীবিন্যাস কিসের উপরে ভিত্তি করে করব সেটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখা যায় তারা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট কিনা বা একটা আরেকটার উপরে নির্ভর করছে কিনা সেটার বেসিসে ভাগ করি, তাহলে ভৌত রাশি দুই প্রকারের হতে পারে, মৌলিক রাশি, লব্ধ রাশি। আবার ভৌত রাশিগুলো দিকের উপরে নির্ভর করে কিনা বা ডিরেকশনের উপর নির্ভর করে কিনা সেটার বেসিসে যদি আমরা ডিভাইড করতে যাই বা ক্লাসিফিকেশন করতে যাই ভৌত রাশিকে, তাহলে দেখা যাচ্ছে ভৌত রাশি আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা মাত্রার ধারণা পেয়ে গেছি। এবার মাত্রার বেসিসে যদি আমরা ভৌত রাশিকে শ্রেণীবিন্যাস করি তাহলে দেখা যায় যে ভৌত রাশি 4 প্রকারের হয়ে থাকে মাত্রার হিসাবে। কি 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 বললাম? মাত্রার উপরে ভিত্তি করে ভৌত রাশিকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? এক হচ্ছে মাত্রা যুক্ত রাশি, একটা হচ্ছে মাত্রাহীন রাশি, একটা হচ্ছে মাত্রাযুক্ত ধ্রুবক, আর একটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবক। দেখো উদাহরণ পাশে পাশে দেওয়া রয়েছে। যেমন আমরা বল, বেগ ইত্যাদি ধারণা পেয়েছি। বল, বেগ এগুলো হচ্ছে মাত্রাযুক্ত রাশি, অর্থাৎ এরা হচ্ছে এমন রাশি যাদের মাত্রা রয়েছে। যেমন আমরা দেখলাম এই যে বেগের মাত্রা বের করেছি, ত্বরণের মাত্রা বের করেছি, বলের মাত্রাও আমরা ঠিক একইভাবে বের করতে পারবো। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মাত্রাযুক্ত রাশির উদাহরণ। মাত্রাহীন রাশি কি? মাত্রাহীন রাশি হচ্ছে কোণ। কোণের একক কি? রেডিয়ান। এটা কিন্তু কোনো মাত্রা নেই। বোঝা গেল? ঠিক একইভাবে মাত্রাযুক্ত ধ্রুবক, কিছু কিছু ধ্রুবক রয়েছে, ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট হলেও তাদের কিন্তু মাত্রা রয়েছে। এরকম উদাহরণ হচ্ছে আর। আর দ্বারা আমরা গ্যাস কনস্ট্যান্টকে বোঝাই। পরবর্তী যখন আমরা গ্যাসের স্টেট নিয়ে আলোচনা করব তখন দেখবে জিনিসগুলো আসবে। গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে? তারপরে মনে করো জি, জি দ্বারা আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ অভিকেন্দ্র বল বা মহাকর্ষ বলের ধারণা যখন আমরা পাবো তখন এই জি এর ধারণা তখন আমরা পাবো। তখন এই জি এটা কিন্তু একটা ধ্রুবক, কিন্তু তার একটা মাত্রা রয়েছে। কেবি মানে বোলজম্যান কনস্ট্যান্ট, এটারও একটা মাত্রা রয়েছে, অর্থাৎ এরা ধ্রুবক কিন্তু এদের মাত্রাও রয়েছে। এটাকে একটা রাশি যারা কিনা মাত্রাযুক্ত ধ্রুবক রাশি। পরিষ্কার? ঠিক আছে? মাত্রাহীন ধ্রুবক রাশিও রয়েছে, উদাহরণ হচ্ছে কি বিকৃতি বা স্ট্রেন। যখন আমরা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করব, স্থিতিস্থাপকতা নিয়ে, তখন দেখবে এই বিকৃতি ধারণা আসবে। সেটা কিন্তু একটা মাত্রাহীন ধ্রুবক রাশি, ধ্রুবক তার মাত্রাও নেই, এটা উদাহরণ হচ্ছে বিকৃতি। পরিষ্কার? তাহলে মাত্রা কি সেটা আমরা জানলাম, মাত্রীয় সংকেত কি সেটা আমরা জানলাম, মাত্রীয় সমীকরণ কি সেটা আমরা জানলাম, মাত্রীয় সংকেত লেখার পদ্ধতিটা কি, মানে কিভাবে কোনো একটা ভৌত রাশির মাত্রীয় সংকেত নির্ণয় করতে পারি
তার স্টেপগুলো কি সেগুলো আমরা জানলাম। তারপর আমরা দেখলাম যে মাত্রার ধারণা পাওয়ার পরে যে মাত্রার ভিত্তিতে যদি আমরা ভৌত রাশিকে শ্রেণীবিন্যাস করি তাহলে ভৌত রাশিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মাত্রাযুক্ত রাশি, দ্বিতীয় হচ্ছে মাত্রাহীন রাশি, তৃতীয় হচ্ছে মাত্রাযুক্ত ধ্রুবক এবং চতুর্থ হচ্ছে মাত্রাহীন ধ্রুবক। হলো এটুকু পরিষ্কার? এবার আলোচনার একদম আমরা শেষে চলে এসেছি। শেষ যে জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে লিমিটেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। অর্থাৎ এই যে আমরা মাত্রীয় বিশ্লেষণ করলাম এর মধ্যে কিছু লিমিটেশনস রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্র এমন রয়েছে যেখানে কিনা আমরা মাত্রীয় বিশ্লেষণ করতে পারবো না বা মাত্রীয় বিশ্লেষণ খুব একটা উপযোগী হবে না। কি কি সেগুলো? এক হচ্ছে কি না, কোনো রাশি অন্যান্য রাশিগুলোর জটিল অপেক্ষক বা কমপ্লেক্স ফাংশন যেমন লগারিদমিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন এইরকম হলে পরে এই পদ্ধতিকে ব্যবহার করতে পারি না। কি বললাম কথাটা? যদি আমরা একটা উদাহরণ দেখি, এক্সাম্পল, সেটা কি, আমরা যখন পরবর্তীতে যখন আমরা সাউন্ড নিয়ে আলোচনা করব, ফিজিক্সে আরো অন্যান্য পার্টগুলো নিয়ে যখন আলোচনা করব তখন একটা পার্ট আসবে কি সাউন্ড বা শব্দ। এই শব্দের যে তীব্রতা বা ইন্টেন্সিটি সেটাকে যখন আমরা পরিমাপ করব, ইন্টেন্সিটিকে আমরা এরকম বিটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা কি দাঁড়ায়? 10 লগ বেস 10 আই ডিভাইডেড বাই আই নট, যেটাকে আমরা ডেসিবেল এককে প্রকাশ করে থাকি। এটা আসলে কি বোঝায়? ইন্টেন্সিটি অফ সাউন্ড। অর্থাৎ শব্দের তীব্রতা, অর্থাৎ শব্দটা কত জোরে বাজছে, কত ডেসিবেল আওয়াজ হচ্ছে। আমরা এরকম বলি না, পুজোর সময় দেখবে বক্স বাজানো হচ্ছে বা কোনো শব্দবাজি ফাটানো হচ্ছে, এত ডেসিবেলের আওয়াজ হচ্ছে। এই যে ডেসিবেল, ডিবি, ডিবি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই যে তীব্রতাটা সেটাকে প্রকাশ করার জন্য বা সেটাকে পরিমাপ করার জন্য আমরা যে রাশিমালাটাকে ব্যবহার করি সেটা হচ্ছে এরকম। তো এখানে দেখো একটা লগ ফাংশন দেওয়া হয়, যে বললাম লগারিদমিক ফাংশন। এই ক্ষেত্রে এটা তো হচ্ছে একটা রাশি, তাহলে এই রাশিটাকেও আমরা মাত্রায় বিশ্লেষণ করতে পারবো, এর মাত্রা কত বের করতে পারবো। কিন্তু বলা হচ্ছে যে না, আমরা এইরকম লগারিদমিক ফাংশনের জন্য মাত্রীয় বিশ্লেষণ করতে পারবো না বা এর মাত্রা আমরা বের করতে পারবো না। এটা একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা। দ্বিতীয় হচ্ছে আমরা যখন রেডিও অ্যাক্টিভিটি পড়ব, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা একটা এক্সপ্রেশন পাবো। সেটা কি? nt is equals to n naught e to the power minus lambda t। অর্থাৎ কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ সেটা ক্রমশই ভেঙে যাচ্ছে, তাহলে সে কি হারে ভাঙছে বা কি সময় পরে তার কতটা পরিমাণ অবশিষ্ট আছে সেটাকে পরিমাপ করার জন্য এই রাশিমালা হচ্ছে এটা। এই ক্ষেত্রে এখানে দেখো একটা এক্সপোনেনশিয়াল ফর্ম, এই যে এক্সপোনেনশিয়াল ফর্ম, এইরকম ফর্মে যদি কোনো একটা এক্সপ্রেশন থাকে বা কোনো একটা রাশিমালাকে যদি এরকম ভাবে লেখা হয়ে থাকে তাহলে সেটাকেও কিন্তু আমরা মাত্রীয় বিশ্লেষণ করতে পারবো না বা মাত্রার সাহায্যে, মানে মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে এর মাত্রাকে আমরা বের করতে পারবো না। বোঝা গেল? এটা হচ্ছে 1 নম্বর সীমাবদ্ধতা। এর পাশাপাশি আরো কয়েকটা রয়েছে, তো আমি কয়েকটা এখানে শুধু লিখে দিচ্ছি। সেটা কি না, কোনো সমীকরণে মাত্রাগতভাবে সঠিক কিনা, মানে কোনো সমীকরণ মাত্রাগতভাবে সঠিক কিনা তা নির্ণয় করা যায়, কিন্তু সমীকরণটি পুরোপুরি সঠিক কিনা তা নির্ণয় করা যায় না। অর্থাৎ আমরা যখন গতিবিদ্যা আলোচনা পরবর্তী পড়বো তখন দেখবে একটা সমীকরণ পাবে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs। এই যে সমীকরণটা, এইটাকে তুমি যদি মাত্রীয় বিশ্লেষণ করো, এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে আমরা এরকম ভাবে যদি এটা যদি মাত্রীয় বিশ্লেষণ করতে যাই তাহলে দেখবে মাত্রাগতভাবে সমীকরণটা সঠিক কিনা সেটা আমরা নির্ণয় করতে পারবো এবং দেখা যাবে যে মাত্রাগতভাবে সমীকরণটা সঠিক। কিন্তু এই সমীকরণে এই যে 2, এই 2 এর জায়গায় যদি আমরা 4 লিখে দিই তাহলেও কিন্তু আমরা মাত্রাগতভাবে সঠিকই পাবো। কারণ মাত্রা যখন বিশ্লেষণ করব তখন আমরা ভি এর মাত্রা বিশ্লেষণ করব, ইউ এর মাত্রা বিশ্লেষণ করব, এফ এস এগুলোর মাত্রা বিশ্লেষণ করব, কিন্তু 4 একটা সংখ্যা, এর মাত্রা বিশ্লেষণ হয় না। তার মানে এই সংখ্যা 4 হোক, 6 হোক, 2 হোক, কিছু না হোক, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এটার জন্য কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। সুতরাং দেখা যায় যে এই যে সমীকরণ, যেটা কিনা সঠিক সমীকরণ, এটার মাত্রীয় বিশ্লেষণ করলেও পাবো এটা সঠিক। আমরা যদি এখানে 2 এর জায়গায় 4 লিখে দিই তাহলে এটা যদি মাত্রীয় বিশ্লেষণ করি তাহলেও দেখা যাবে এটা সঠিক, কিন্তু আসলে কিন্তু সমীকরণটা সঠিক নয়। এই কথাটি এখানে বলা হয়েছে যে কোনো সমীকরণ মাত্রাগতভাবে সঠিক কিনা তা নির্ণয় করা যায়,
মাত্রাগতভাবে এটাও সঠিক এটাও সঠিক, কিন্তু সমীকরণটা পুরোপুরি সঠিক কিনা তা নির্ণয় করা যায় না। এটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণের আরেকটা সীমাবদ্ধতা বা একটা লিমিটেশন। অর্থাৎ সমীকরণটা যদি ভুলও হয়, কিন্তু এটা কিন্তু আমরা এই মাত্রিক বিশ্লেষণের সাহায্যে ধরতে পারবো না। পরিষ্কার? তৃতীয় একটা কি হতে পারে, যে কোনো রাশি স্কেলার রাশি না ভেক্টর রাশি তা কিন্তু মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি না। এটাও একটা ড্রব্যাক। এরকম আরো কয়েকটা রয়েছে, আমি কয়েকটা শুধু এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদেরকে মাত্রা বা ভৌত রাশির মাত্রা সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা দিতে পারলাম। আমরা প্রথমে দেখলাম যে মাত্রা বা ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায় সেটা জানলাম। তার পাশাপাশি আমরা কি দেখলাম, যে মাত্রার সংজ্ঞাতে কি বলা হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। বেগ, ভরবেগ, ত্বরণ ইত্যাদি রাশির যে মাত্রা সেগুলোকে কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখলাম। মাত্রীয় সংকেত বলতে কি বোঝায়, মাত্রীয় সমীকরণ বলতে কি বোঝায় সেগুলো আমরা জানলাম। ভৌত রাশির যে শ্রেণীবিন্যাস, মাত্রার উপর ভিত্তি করে ভৌত রাশিকে শ্রেণীবিন্যাস করলে কি কি পাই সেটাও আমরা দেখলাম। মাত্রীয় বিশ্লেষণে কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে 3টে সীমাবদ্ধতার কথা এখানে আমরা আলোচনা করলাম। তাহলে আশা করি মাত্রা বা ভৌত রাশির মাত্রা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা তোমাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে দিতে পারলাম। ঠিক আছে, তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা সমমাত্রার নীতি, খুব ইম্পর্টেন্ট একটা নীতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনস, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।